আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএনপির ৬২ দফা প্রস্তাব, দুবারের বেশি প্রধানমন্ত্রী না রাখার ও তত্ত্বাবধায়ক পুনর্বহালের সুপারিশ। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ আরোহী নিহত ও আহত ৩, ঘন কুয়াশায় রেল ক্রসিংয়ে দুর্ঘটনা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠালো চট্টগ্রামের আদালত, রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন আবেদন নামঞ্জুর। শাপলা চত্বরে গণহত্যায় শেখ হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের অভিযোগ, উপযুক্ত শাস্তির দাবি। এবং তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগা টেস্টে হারের মুখে টাইগাররা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। রাষ্ট্র ক্ষমতায় দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, সংসদে উচ্চকক্ষ সহ সংবিধান সংস্কার কমিশনের কাছে ৬২টি প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিটির কাছে সংবিধান সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে, পুনর্লিখনের নয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন, রাজনীতিবিদ ও সুশীল সমাজ সহ প্রত্যেকের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। রাহুল রায়ের রিপোর্ট। রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে এরই মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের পর এবার সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি। সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাব তুলে দেওয়া হয়। রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দিয়েছে বিএনপি, সেগুলোর ভিত্তিতেই তাদের সংবিধান সংস্কার প্রস্তাব। মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনী সংযোজনী আমরা প্রস্তাব করেছি। ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফুয়ারের সৃষ্টি না হয়, এখন আয়তন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখে আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। সবার মতামতের ভিত্তিতেই সংবিধান সংস্কার করা হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান। বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি, সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ করব। সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করবো, যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই। যে সকলে সহযোগিতা করছে, সিভিল সোসাইটি থেকে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি। তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারব। বিএনপি আশা করছে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে তাদের প্রস্তাবগুলো বিবেচনা করা হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। কুমিল্লার বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন, তাদের অবস্থা গুরুতর। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে কুয়াশার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় অনুমোদনহীন ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাক্সিমূল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, শানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া। অরক্ষিত লেভেল কোচিংয়ের কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের প্রতিনিধি দল গঠন করেছে রেলওয়ে বিভাগ।
সিলেটে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্র কাঠামো নির্মাণে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে সাংগঠনিক বিভাগীয় কর্মশালা। বিএনপির সিনিয়র নেতারা সহ সিলেট বিভাগের ৫ ইউনিটের নেতাকর্মীরা এতে যোগ দিয়েছেন। কর্মশালায় অনলাইনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে কর্মশালা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিকুর রহমান সাকি। সাকি, কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন যুক্ত হবেন আমাদের জানাবেন। আলাবি, আপনি যেমনটি বলছিলেন যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটা হচ্ছে সিলেট জেলা শিল্পকলা একাডেমি এবং এখানে রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তি শীর্ষক যে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে সিলেট বিভাগের ৫টি ইউনিটের ৫ জন করে নেতৃবৃন্দ আসলে অংশগ্রহণ করছেন এবং সকাল ৯টা থেকে এই প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়েছে এবং বিকেল ৫টা পর্যন্ত কিন্তু চলবে। তো আপনি যে প্রশ্নটি জানতে চেয়েছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে কখন এখানে বক্তব্য প্রদান করবেন, আমি বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে বিকেল ৩:৩০ থেকে ৪টার মধ্যে তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন এবং তখন যুক্ত হয়ে যারা এই কর্মশালায় নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি প্রদান করবেন। এর আগে দিনব্যাপী যে কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু এবং শহীদুদ্দিন চৌধুরী এনি সহ সিলেট বিভাগের যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই কর্মশালায় বক্তব্য প্রদান করছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন উপস্থিত নেতৃবৃন্দকে। এবং কর্মশালাটিতে সভাপতিত্ব করছেন সিলেট বিভাগের যিনি দায়িত্বশীল রয়েছেন সাংগঠনিক সম্পাদক জি.কে. কৌস। তো মোটামুটি সিলেটের 4টি জেলা এবং একটি মহানগর এই 5টি ইউনিটের 5 জন করে নেতৃবৃন্দের পাশাপাশি কিছু পেশাজীবী সংগঠনের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন আসলে যারা এই কর্মশালাটি আয়োজন করেছেন। তো মোটামুটি সিলেটের প্রশিক্ষণ কর্মশালা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আলাবি সাকি, ধন্যবাদ আপনাকে। বর্তমান পরিস্থিতিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করবেন। তবে নতুন করে আজ কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। রাজধানীর লক্ষ্মীবাজারে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ প্রাঙ্গণে আছেন সহকর্মী ইফতেখার উদ্দিন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ইফতি, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কখন সংবাদ সম্মেলন করবেন এবং এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তো আমি আছি পুরান ঢাকার লক্ষ্মীবাজারে শহীদ সোহরাওয়ার্দী কলেজে। সেই কলেজে আজকে নতুন করে কোনো সংঘাত বা কোনো হামলা আক্রমণের খবর আমরা পাইনি। সকালে আমরা দেখেছি সকাল থেকে আসলে রাস্তার বাইরে কলেজ প্রাঙ্গণে প্রচুর পরিমাণ পুলিশ এবং আনসার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা অবস্থান করছেন। সেই কারণে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা পাইনি। আর বিকেল ৩টায় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে আমরা জানতে পেরেছি। আমি এখন আছি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষের রুমে। সেখানে এই রুমটা আসলে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে আসলে যেই সিসিটিভি ক্যামেরাগুলো থাকে, ক্যামেরা মনিটর বিষয়গুলো এখানে ছিল, যেখান থেকে সিসিটিভি ক্যামেরাগুলো মনিটরিং করা হতো, এটা উপাধ্যক্ষের রুম। এখানে আসলে কোনো কিছুই অধ্যক্ষ নেই যে সিসিটিভি ক্যামেরা বা কোনো কিছুর মাধ্যমে যে এই ঘটনার সঠিক তথ্য নিরূপণ করা যাবে। এই যে অবস্থা, এখান থেকে আসলে ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকে এই রুমটি, উপাধ্যক্ষ রুমটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কোনো ক্লাসরুম বা মিলনায়তন আমরা অক্ষত থাকার কোনো খবর পাইনি। প্রতিটি কলেজের চারপাশেই আসলে ভাঙচুর এবং ধ্বংসের একটা নমুনা আসলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে সুখকর বিষয় হলো যে সেই সংঘাত গত পরশু এখানে সংঘাত হয়েছিল, গতকাল ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘাত হয়েছিল, কিন্তু আজ আর নতুন করে সংঘাত আসেনি। ধন্যবাদ ইফতি। জুলাই গণহত্যার সাথে জড়িতরা যেন বিচারের আগে নির্বাচনে অংশ নিতে না পারে, এই দাবি জানিয়েছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত রাখা, ভোটারদের নিরাপত্তা প্রদান সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে নানা প্রস্তাব দিয়েছেন তারা। কমিশনের প্রধান বলেছেন, দেশে যেন আবার কোনো স্বৈরাচারের হাতে চলে না যায় সে ব্যবস্থা করতে হবে। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। জুলাই গণহত্যার সাথে জড়িতদের নিয়ে কথা বলেন শিক্ষার্থীরা। নির্বাচন কমিশনকে প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের পাশাপাশি ভোটারদের আগ্রহ ফেরাতে উদ্যোগের আহ্বান জানানো হয়। কালো টাকা ও পেশি শক্তির অপব্যবহার বন্ধের দাবিও আসে সভায়। এমন একটা ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন যেখানে জনগণ
মনে করবে এটা আমাদের দায়িত্ব এবং স্বতঃস্ফূর্তভাবে এসে 90%-এর উপরে ভোট দিয়ে আমাদের আগামী নির্বাচন মানে সফল করবে। আমি চাই নির্বাচন কমিশনে যারা দায়িত্ব থাকবে তারা বলবে যে আপনি যে দলেরই হন আপনি মানে কারচুপি করতে পারবেন না, এই ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া লাগবে। বিচারের আগে আমরা কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়ার প্রশ্নে যাইতেই পারি না। তরুণ সমাজকে সবসময় জাগ্রত থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। কোনো শক্তি যাতে আমাদের তরুণদের বিচ্ছিন্ন করতে না পারে, আমাদের দেশের যে ছাত্রদের ঐক্য তৈরি হয়েছে, এত বিশাল একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া ছাত্রদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সেটাতে যাতে কেউ ফাটল ধরাতে না পারে। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন সংশ্লিষ্টরা বলেন স্বৈরশাসন থেকে সাময়িক মুক্তি মিলেছে আর তা অব্যাহত রাখতে হবে। এই যে অবস্থায় আমরা ছিলাম তার থেকে আমাদের একটা সৎ সজ্জন শাসিত গণতান্ত্রিক সরকারে উত্তরণ করতে হবে এবং এই সিস্টেমটা যাতে কন্টিনিউ করে স্থায়ীভাবে সেই ব্যবস্থার জন্য জাগরুক থাকতে হবে। কতগুলো পরিবর্তন আনতে হবে, তাই না? কতগুলো পরিবর্তন আনতে হবে, পদ্ধতির পরিবর্তন আনতে হবে, প্রতিষ্ঠানের পরিবর্তন আনতে হবে। যেইভাবে নির্বাচন হচ্ছে, যেইভাবে রাষ্ট্র পরিচালিত হয় সেই ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আনতে হবে। জুলাই গণহত্যার সাথে জড়িতদের সরকার বিচার করবে প্রত্যাশা করেন বক্তারা। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ আদালতে হাজির করা হয়। এর আগে সোমবার বিকেলে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রামে নেয়ার পর কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর আঘাত আসলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ধর্ম বিবেচনায় নয়, রাষ্ট্রের নাগরিক বিবেচনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পীরগাছা পাওটানা কলেজ চত্বরে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় তিনি বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন গ্রুপকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, শহীদ পরিবারের সদস্য এবং অন্যরা। সে সময় তিস্তা চরের শীতার্তদের শীতবস্ত্র দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যা ও গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ জমা দেন হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। ওই হত্যার ঘটনায় উপযুক্ত শাস্তির দাবি জানান হেফাজত নেতারা। অভিযোগ গ্রহণ করে তা তদন্ত সংস্থায় পাঠানো হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়। মতিঝিলের শাপলা চত্বরে তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা আজকে মামলা দায়ের করতে এসেছি। হেফাজতে ইসলাম এদেশের ধর্মীয় তৌহিদি জনতা আলেম ওলামাদের একটি অরাজনৈতিক বৃহৎ সংগঠন। আমরা 13 দফা ধর্মীয় দাবিকে সামনে রেখে শাপলা চত্বরে গণজমায়েত করেছিলাম। আমাদের এই গণজমায়েতে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী জালিম সরকার রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে এদেশের নিরীহ নিরস্ত্র
সাধারণ নাগরিকদের উপরে, আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদের উপরে যেভাবে যৌথ বাহিনী মোতায়েন করে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যা পৃথিবীর ইতিহাসে এক ধরনের নতুন কারবালার সৃষ্টি করেছে। অনেকে শাহাদাত বরণ করার পর তাদের আপনজনদেরকে পুলিশ জোরপূর্বক তাদেরকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করানোর জন্য চাপ প্রয়োগ করেছে, যার কারণে তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য তাদেরকে ফেরারি জীবনযাপন করতে হয়েছে। অভিযোগটা আমরা গ্রহণ করেছি, এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে রাখব। জুলাই গণ অভ্যুত্থানে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা, তাদের অনেকেই এখনো ক্ষত নিয়ে কাতরাচ্ছে হাসপাতালে। বুলেট ও স্প্রিন্টারে ক্ষত বিক্ষত হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতরা জানালেন, দেশের জন্য তাদের ত্যাগের বিনিময়ে যেন সত্যিকার অর্থেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। হাবিবুর রহমানের ভিডিওচিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় 18 জুলাই গুলিবিদ্ধ হন সিএনজি চালক মোবারক হোসেন। 4 মাস ধরে তিনি চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। স্প্রিন্টারে ক্ষতবিক্ষত বা হাত কবে পুরোপুরি সুস্থ হবে জানা নেই তার। আন্দোলনের ভিতরে আবুল হোটেলের পাশেই ছিলাম, ওই দিক দিয়ে তখন পুলিশে দাওয়া দিছে, দাওয়া দিলে আমরা একটা গলিতে ঢুকে গেছিলাম গা। পরে গলিতে যখন বের হই আপনার, তখন গা পুলিশ লুকায় ছিল ওয়ালের সাইডে, তখন গলিতে বাইরনের সাথে সাথে পুলিশের মুখোমুখি হয়ে গেছিলাম। হাত এইভাবে জাগাইছিলাম যে স্যার গুলি করেন না, তারপরও সে গুলি করে দিছে। ঢাকা কটন মিল হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবির 5ই আগস্ট বিকেলে রাজধানীর পোস্তগোলায় বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে অ্যাসিড দগ্ধ হন তিনি। ঝলসানো মুখমণ্ডল আর অচল এক হাত নিয়ে অনিশ্চয়তায় এই কিশোর। শুট করতেছিলাম আন্দোলনের ব্রিজের উপরে, তখন আমার ভিডিও করতে করতে নিচে দেখি পানি, অ্যাসিড ছিল জানতাম না। পানি ভিডিও করতে করতে আস্তে আস্তে পিছলে পড়ে গেছি পানিতে, বামার দিয়ে উঠতে গিয়ে আবার স্লিপ করে পড়ে গেছি। সুস্থ হবে বলছি ইনশাআল্লাহ, কিন্তু অনেক লেট হবে, কিন্তু ওর ডক্টররা ওর ফেসটা নিয়ে হাতটা খুব চিন্তিত, আগের মতো হবে কি। জুলাই গণ অভ্যুত্থানে আহত 66 জন এ পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। এই মুহূর্তে আমাদের আছে 5 জন, এবং সবচেয়ে খুশির খবর হলো প্রত্যেকের কমপ্লিট চিকিৎসা আমরা করে দিয়েছি, মানে তাদের আর কোনো রেসিডুয়াল নাই। অনেকজনের তাদের হয়তো রিহ্যাবিলিটেশন দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে সূচনা হওয়া নতুন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আহতরা যথাযোগ্য সম্মান পাবেন, এমনটাই প্রত্যাশা আহত ও ক্ষতিগ্রস্তদের। যদি স্বৈরাচারের পুনর্বাসন চায়, তারা যেন আমাদের খোকন ভাইয়ের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়, আমাদের যে মারা তার বুকের সন্তান হারিয়েছে তারা যেন তাদেরকে ফিরিয়ে দেয়, এবং আমাদের যে ভাইরা চোখ হারিয়েছে, যে ভাইরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারা যেন তাদের জীবনকে ফিরিয়ে দেয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। শেরপুরে বন্যায় ঘর হারানো মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 71-এর সহযোগিতায় 18টি পরিবারকে দেওয়া হয়েছে জামা কাপড় ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ গৃহ নির্মাণ উপকরণ। উপহার পেয়ে উচ্ছ্বাসী প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মানবিক ও জনকল্যাণকর এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানান বিশিষ্টজনরা। শেরপুর থেকে হাকিম বাবুলের তথ্য, ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। সাম্প্রতিক মাসগুলোতে হয়ে যাওয়া ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত হয়েছে শেরপুরের অন্তত 3000 বসতবাড়ি। 7 সদস্যের পরিবার নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়া মহিমা চিরানের মতো হাজারো মানুষের একই হাল। দুর্যোগ পরবর্তী নানান সংকটে জেরোবার জনপদ। আমাদের তো সব ভেঙে পড়ে গেছে, এখন জিনিসপত্র সবকিছু বের করতেও পারি নাই, আর অনেক জিনিসপত্র আমাদের ভেসে নিয়ে গেছে। বন্যা শেষ হলেও অর্থাভাবে ঘর নির্মাণ করতে না পারা অনেক পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 71। এরই অংশ হিসেবে জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলায় 18টি পরিবারকে বিনামূল্যে উন্নত মানের ঢেউটিন, সিমেন্টের খুঁটি সহ গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়। আমার 3টা মাটির ঘর ছিল, পড়ে গেছে, আমার টাকা পয়সা কোনো ব্যবস্থা নাই। যারা আমার এই ঘরটা
অনুদান করছে দিছে, তাদের জন্য লাখ লাখ শুকরিয়া। যে ক্লাবের উদ্যোগে করে দিছে তাদের জন্য আমরা চির কৃতজ্ঞ। প্রকৃতি জীবন ক্লাবের পক্ষ থেকে দেয়া হয়েছে জামা কাপড় সহ বিভিন্ন উপহার সামগ্রী। এটা পাই আমার খুব উপকার হয়েছে, যারা দিছে তাদেরকে ধন্যবাদ জানাই। বন্যায় যারা ঘর হারিয়েছেন, নিঃস্ব মানুষ, তাদেরকে নির্বাচিত করে তাদেরকে ঘর এবং শাড়ি এবং অন্যান্য সামগ্রীর ব্যবস্থা করেছেন। এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। প্রকৃতি এবং জীবন ক্লাব আজকে যে উদ্যোগে ভোট দেওয়া হয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। ঘরের যে সামগ্রী সেগুলো পেয়েছে, এগুলো পেয়ে তারা আসলে অনেক উপকৃত হবে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সহায় সম্বলহীন এসব মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃতি জীবন ক্লাব এবং ব্যাচ ৭১-এর প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এমন উদ্যোগকে অনুকরণীয় দৃষ্টান্ত বলছেন বিশিষ্টজনরা। প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সভাপতি মুকিত মমিনজার বাবু ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমি, মানুষদের জন্য যে সাহায্যটা দিয়েছেন ঘর তোলার জন্য, এবং তার জন্য মানুষ অনেক উপকৃত হয়েছে। সহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি বলবো যে এইভাবে আরও অন্যান্য সংগঠন যেন এই অসহায় মানুষদের পাশে থাকে। টিন দিয়েছি, সাথে খুঁটি দেওয়া হয়েছে, লুঙ্গি শাড়ি বিতরণ করা হয়েছে। আমরা এই জেনেগাতিবাসীর পাশে ওনাদেরকে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মিলিত প্রচেষ্টায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ সবুজ শ্যামল ও সুখী সমৃদ্ধ দেশ করার প্রত্যয়ে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর। সাবরিনা হাসান, প্রকৃতি জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার রয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ।